Welcome student, welcome to your favorite chemistry channel Chemistry for You। তো আমরা পি ব্লক এলিমেন্ট শুরু করেছি। পি ব্লক এলিমেন্টের মধ্যে আমরা যেগুলো ডিসকাস করেছিলাম সেগুলো হলো কি, অক্সাইডস তাদের যে স্ট্রাকচার সেটা কিভাবে আসে, ঠিক আছে, তাদের প্রপার্টিজ উইথ ট্রিক্স, সোজা প্রসেস কীভাবে মুখস্থ রাখতে পারি, সমস্ত জিনিস আমরা ডিসকাস করেছি। তো আজকে আমরা নেক্সট টপিক্সটা নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, তার প্রিপারেশান আমরা কি করে করব এবং তার বিভিন্ন কাজ, সেটা কোথায় ব্যবহার হতে পারে, ঠিক আছে, বা নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচার, এই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করব। আর লাস্টে আমরা স্ট্রাকচারগুলো কিভাবে তৈরি করা যায়, তার কিভাবে প্যারাম্যাগনেটিক প্রপার্টিজ কী আছে, ডায়াম্যাগনেটিক প্রপার্টিজ কী আছে, বা অক্সিডেশন নাম্বার ইজিলি কী করে আমরা মাথায় রাখতে পারবো, মানে অক্সিডেশন নাম্বার বের নর্মালি পুট না করে, সেটা আমরা কিন্তু আজকে দেখে নেব। তো প্রথমে আমরা যেটা চলে আসি সেটা হচ্ছে ল্যাবরেটরি প্রিপারেশান, ঠিক আছে। প্রথমে আমরা চলে আসি কিসে, ল্যাবরেটরি প্রিপারেশানে। তা ল্যাবরেটরি প্রিপারেশানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে HNO3 কী করে পাওয়া যাবে না, হাইড্রোজেন এবং NO3 মাইনাস অ্যাড হয়ে, তাহলে আমরা সেই জন্য ব্যবহার করছি কি NaNO3 আর H2SO4। তাহলে NaNO3 H2SO4 ব্যবহার করলে NaNO3 থেকে পাচ্ছি Na প্লাস এবং NO3 থেকে পাচ্ছি NO3 মাইনাস, আর H2SO4 থেকে পাচ্ছি H প্লাস এবং HSO4 মাইনাস। তাহলে যদি রিয়াকশানটা এটা হয় তাহলে দেখো তো কী প্রোডাক্ট হতে পারে। তাহলে একটা প্রোডাক্ট হতে পারে NaHSO4, আরেকটা হতে পারে কি HNO3, ঠিক আছে, আরেকটা হতে পারে HNO3। এবং এটি কখন হবে, এটি হিট দিলে হবে, এবং হিট দিতে হবে 200 ডিগ্রি সেলসিয়াসের বেশি। কারণ 200 ডিগ্রি সেলসিয়াসের কম যদি হিট দেওয়া হয় তাহলে কিন্তু এখান থেকে উৎপন্ন হয়ে যাবে Na2SO4, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। তাহলে এটা হলো আমার কি, এটা হলো আমার ল্যাবরেটরি প্রিপারেশান, অর্থাৎ পরীক্ষাগারে আমরা HNO3 কী করে প্রিপেয়ার করতে পারি, পটাশিয়াম নাইট্রেট এবং সালফিউরিক অ্যাসিড সহযোগে আমরা কিন্তু নাইট্রিক অ্যাসিড প্রিপারেশান করতে পারি। নেক্সট যে প্রিপারেশানটা সেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে, এবং এটা প্রচুরবার আইআইটিতে এসছে, নিটে এসছে, এখান থেকে কোশ্চেন, সেটা হচ্ছে অসওয়াল্ড প্রিপারেশান, ঠিক আছে। প্রথমটা ছিল আমার ল্যাবরেটরি প্রিপারেশান, নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশান, ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশান বা শিল্প প্রস্তুতি, ঠিক আছে, শিল্প প্রস্তুতি, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালি আমরা HNO3টাকে কী করে প্রিপেয়ার করতে পারি। এই যে প্রসেসটা, এই প্রসেসটার নাম হচ্ছে অসওয়াল্ড পদ্ধতি, অসওয়াল্ড পদ্ধতি, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রসেস। এই প্রসেসটা আমার 3টে ধাপে হয়, ঠিক আছে। ধাপগুলো কি দেখো এবং কিভাবে মনে রাখবে দেখো। প্রথম ধাপে কি হচ্ছে, প্রথম ধাপে অ্যামোনিয়াকে অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটানো হচ্ছে, ঠিক আছে, ইন প্রেজেন্স অফ প্ল্যাটিনাম রোহিডিয়াম অনুঘটক, ঠিক আছে, প্ল্যাটিনাম রোহিডিয়াম অনুঘটক এবং 5 atm প্রেসার এবং 1100 কেলভিন টেম্পারেচারে যদি রিয়াকশান করানো হয় তাহলে উৎপন্ন হবে NO প্লাস H2O। তাহলে দেখো প্রথমে কি হলো, প্রথমে অ্যামোনিয়াকে অক্সিজেনের সাথে প্ল্যাটিনাম রোডিয়াম অনুঘটকের উপস্থিতিতে অক্সিজেনের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটিয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করা হয়। তাহলে প্রথমে কি তৈরি করা হলো, ফার্স্ট স্টেপে তৈরি করা হলো নাইট্রিক অক্সাইড, ঠিক আছে। এবং এই বিক্রিয়াটির তিনটে জিনিস মাথায় রাখতে হবে। কী অনুঘটক হিসেবে ব্যবহার করছি, প্ল্যাটিনাম রোডিয়াম অনুঘটক, ঠিক আছে। টেম্পারেচার কত, 1100 কেলভিন, প্রেসার কত, 5 atm, ঠিক আছে। তাহলে অসওয়াল্ড পদ্ধতির ফার্স্ট স্টেপটা কি হলো না, এখানে অ্যামোনিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড প্রস্তুত করে। সেকেন্ড দেখো
যে নাইট্রিক অক্সাইডটা উৎপন্ন হলো সেই নাইট্রিক অক্সাইডটাকে আমরা কি করব, অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটাবো। যে নাইট্রিক অক্সাইডটা উৎপন্ন হলো সেটাকে আমরা কি করব, অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটাবো। এবং নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে না NO2, ঠিক আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হবে, ঠিক আছে। এবং এখানে ইকুইলিব্রিয়ামে থাকে এটা, অর্থাৎ NO2 থেকে NO+O2 প্রস্তুত হতে পারে। ইকুইলিব্রিয়ামে থাকে স্টেপটা, অর্থাৎ NO2 থেকে NO+O2 প্রস্তুত হতে কিন্তু এখানে পারে। তাহলে দিস ইজ আওয়ার সেকেন্ড স্টেপ, ঠিক আছে। এবারে 3 নম্বর স্টেপটা, এটা আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 3 নম্বর যে স্টেপ, 3 নম্বর স্টেপটা কি হচ্ছে না, 3 নম্বর স্টেপটা হচ্ছে যে NO2টা উৎপন্ন হয়েছে সেই উৎপন্ন NO2টাকে জলের সাথে বিক্রিয়া ঘটানো হলে, উৎপন্ন NO2কে জলের সঙ্গে বিক্রিয়া ঘটানো হলে সেখান থেকে কি উৎপন্ন হবে না, যে উৎপন্ন NO2টা হচ্ছে সেটা জলে শোষণ করা হচ্ছে, তাহলে সেখান থেকে আমার উৎপন্ন হয়ে যাবে নাইট্রিক অ্যাসিড প্লাস উৎপন্ন হয়ে যাবে আবার NO গ্যাস। এখানে কেন এই প্রসেসটা এতটা ইম্পর্টেন্ট, ইন্ডাস্ট্রিয়ালি কেন এই প্রসেসটা এতটা ইম্পর্টেন্ট, তার কারণটা হচ্ছে এই যে NOটা আমরা বিক্রিয়া শেষে পেলাম এটার জন্য। অর্থাৎ এই উৎপন্ন যে NOটা আছে সেটাকে আমরা পুনরায় ব্যবহার করতে পারবো, অর্থাৎ এটা পুনরায় ব্যবহার করার যোগ্য। তাই নাইট্রিক অ্যাসিডের যে জলীয় দ্রবণ সেটাকে পাতিত করে কি করা হয়, সেখান থেকে যে এদিকে আমরা প্রায় 98% এখান থেকে, মানে ভাবতে পারছো কতটা ভালো ইল্ড, কতটা ভালো প্রোডাক্ট পাওয়া যায়, 98% নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। এবং এই যে NOটা উৎপন্ন হলো এই NOটাকে পুনরায় আমরা সেকেন্ড স্টেপে এইভাবে বিক্রিয়া করতে পারি, যার ফলে আমাকে বাইরে থেকে এক্সট্রা কিছু আর দেওয়ার প্রয়োজন হয় না, কারণ যে NOটা উৎপন্ন হলো সেখান থেকে আমরা সেকেন্ড স্টেপটাকে আবার কন্টিনিউ করতে পারি। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ফিচার্স অফ দিস প্রসেস, যে অসওয়াল্ড প্রসেস। বহুবার আইআইটিতে এখান থেকে প্রশ্ন এসেছে, নিটে এখান থেকে প্রশ্ন এসেছে যে ইন্ডাস্ট্রিয়ালি যে কি একটা প্রসেস, অনেক সময় ডাইরেক্ট নাম জিজ্ঞেস করে দেয়, সেটা হচ্ছে অসওয়াল্ড প্রসেস। এবং এটা কেন এতটা ইম্পর্টেন্ট, এখানে ক্যাটালিস্টগুলো কি, কত প্রেসার, কত টেম্পারেচারে রিয়াকশান করা হচ্ছে, সেটা আমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি না, এখানে ফার্স্ট স্টেপ, 3টে স্টেপ আবার পরপর আমরা ধাপে ধাপে আসছি। সেটা হচ্ছে অ্যামোনিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, প্রথমে কি করছে, অ্যামোনিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে করে NO নাইট্রিক অক্সাইড প্রিপারেশন করছে, কার প্রেজেন্সে, প্ল্যাটিনাম রোডিয়াম অনুঘটকের প্রেজেন্সে। তারপরে যে নাইট্রিক অক্সাইডটা প্রস্তুত হলো সেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। দেন যে নাইট্রোজেন ডাইঅক্সাইডটা প্রিপারেশন হলো সেটাকে আমরা জলের সাহায্যে শোষণ করে সেখান থেকে আমরা নাইট্রিক অ্যাসিড তৈরি করছি এবং একটা NO গ্যাস তৈরি করছি। সেই NO যে গ্যাসটা উৎপন্ন হলো সেটাকে পুনরায় আমরা সেকেন্ড স্টেপে ব্যবহার করতে পারি, অর্থাৎ রিয়াকশানের সাইকেলটা কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকে। এবং এই কারণে এখান থেকে আমরা খুব ভালো প্রোডাক্ট পাই এবং প্রায় 98% নাইট্রিক অ্যাসিড কিন্তু আমরা এখান থেকে পেয়ে থাকি, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে দুটো যে প্রিপারেশন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমার ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনটা, ল্যাবরেটরি প্রিপারেশনটা অনেক সময় ডাইরেক্ট দিয়ে দেয়। মাত্র দুটো প্রিপারেশন, আশা করি খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারা গেছে যে নাইট্রিক অ্যাসিডটা আমরা কি করে প্রিপেয়ার করে থাকি। ওকে, সো নেক্সট দেখে নিই আমরা, সেটা হচ্ছে যে নাইট্রিক অ্যাসিডের নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচার, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচার আমরা দেখব, নাইট্রিক অ্যাসিডের গঠনাকৃতি। বা স্ট্রাকচার দেখে নেব। দেখো, যেহেতু এটা একটা অক্সাইড, আমরা আজকে লাস্ট ভিডিওটা শেষ করার সময় এগুলো দেখব, যেহেতু এটা অক্সাইড তাই এটা এই নাইট্রিক অক্সাইডটা একটা কী করবে, অবশ্যই ডবল বন্ড অক্সিজেন তৈরি করবে একটা, ঠিক আছে, যেহেতু এটা একটা অক্সাইড। তাছাড়া দেখো এটা একটা অ্যাসিড, তাই তো। একটা জিনিস মাথায় রাখবে, নাইট্রোজেন আগের বারও বলেছিলাম, এর আগে বলেছি, নাইট্রোজেন কিন্তু 5টা বন্ড তৈরি করতে পারে না, নাইট্রোজেন ম্যাক্সিমাম 4টে বন্ড তৈরি করতে পারে, তাই তো। তার মধ্যে 3টে হয় কোভ্যালেন্ট বন্ড, 3টে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড এবং একটি হবে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড।
একটি কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, এইভাবে কিন্তু নাইট্রোজেন বন্ড তৈরি করতে পারে। আমরা দেখেছি আগের দিনে যে নাইট্রোজেনের যেহেতু ডিকো থাকে না, তাই নাইট্রোজেন 4টের বেশি বন্ড কিন্তু তৈরি করতে পারে না। সো অলরেডি আমাদের 2টো বন্ড হয়ে গেছে। এবারে কি হবে, এবারে যেহেতু এটা একটা অ্যাসিড, তাই নিশ্চয়ই H+ হিসাবে কিছু একটা বেরিয়ে যাবে। তাহলে আমার কাছে 3টে অক্সিজেন আছে, তাহলে একটা অক্সিজেনের সাথে নিশ্চয়ই কোনো একটা হাইড্রোজেন এইভাবে অ্যাড আছে, তবেই না এই হাইড্রোজেনটা H+ হিসাবে বেরিয়ে যাবে। তাহলে এখানে আমার নাইট্রোজেনের 3টে বন্ড হয়ে গেল। তাহলে আরেকটা কি বন্ড তৈরি হবে, আরেকটা বন্ড যেটা তৈরি হবে সেটা হচ্ছে আমার এই কি কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। স্যার এটা কোঅর্ডিনেট, তাহলে নাইট্রোজেনের স্যার 5টা ইলেকট্রন কোথায়? এই যে নাইট্রোজেনের 5টা ইলেকট্রন, দেখো নাইট্রোজেনের 5টা ইলেকট্রন, 1 মিনিট দেখে নাও, আমি ব্ল্যাকে দেখাচ্ছি। নাইট্রোজেনের যে 5টা ইলেকট্রন দেখো, এই 1, 2, 3, এবং এখান থেকে নাইট্রোজেন যে 2টো ইলেকট্রন সেটা অক্সিজেনকে ডোনেট করছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড হিসাবে। সো এটা হচ্ছে আমার নাইট্রোজেনের গঠনাকৃতি। ঠিক আছে, যে কেন্দ্রীয় নাইট্রোজেন যে পরমাণুটা সেটা কিন্তু কি, সেটা sp2 সংকরায়িত। ঠিক আছে, এখানে আমরা রেজোনেন্স স্ট্রাকচার ড্র করতে পারি, রেজোনেন্স স্ট্রাকচারও ড্র করতে পারি। ঠিক আছে, দেখো এখানে নাইট্রোজেনটা আমি যদি এখানে হিসেব করি, তাহলে দেখো এখানে নাইট্রোজেনের অক্সিজেনের ওপরে, যেহেতু অক্সিজেনের কাছে ইলেকট্রন বেশি আছে, সেখানে অক্সিজেনের কাছে নেগেটিভ চার্জ তৈরি হবে, আর এখানে নাইট্রোজেনের উপর প্লাস চার্জ তৈরি হবে। ঠিক আছে, নাইট্রোজেনের উপর প্লাস চার্জ তৈরি হবে, তাই এই স্ট্রাকচারটা এখানে গিয়ে এখান থেকে এরকম হতে পারে। সো নেক্সট যে স্ট্রাকচারটা আমরা ড্র করতে পারি সেটা হচ্ছে এরকম, NOH O মাইনাস ডবল বন্ড O। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা জিনিসটা ড্র করতে পারি, অর্থাৎ এর রেজোনেন্স পসিবল, এর রেজোনেন্স পসিবল। ঠিক আছে, ওকে। তাহলে এইরকমভাবে আমরা কিন্তু নাইট্রিক অ্যাসিডের গঠনাকৃতিটা এখানে দেখে নিলাম, এবং এখানে যে NO3- যেটা প্রিপেয়ার হবে সেটার কিন্তু ইকুইভ্যালেন্ট রেজোনেন্স আছে, এবং এই কারণেই H+ এবং এই NO3- এতটাই স্টেবল বলে এটা কিন্তু আমার স্ট্রং অ্যাসিড রূপে বিহেভিয়ার করতে পারে, স্ট্রং অ্যাসিড রূপে বিহেভিয়ার করতে পারে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের গঠনাকৃতিটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে নাইট্রিক অ্যাসিড একটা স্ট্রং অ্যাসিড। ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড অবভিয়াসলি একটা স্ট্রং অ্যাসিড, এর একটা ভালো রকম অ্যাসিডিক প্রপার্টি আছে, এর একটা ভালো রকম অ্যাসিডিক প্রপার্টি আছে। ক্লিয়ার? এরপরে তাহলে নাইট্রিক অ্যাসিডের যে অ্যাসিডিক প্রপার্টি আছে আমি বুঝবো কি করে? নাইট্রিক অ্যাসিডের যে একটা অ্যাসিডিক প্রপার্টি আছে ভালো রকম, আমি বুঝবো কি করে যে নাইট্রিক অ্যাসিডের অ্যাসিডিক প্রপার্টি বোঝা যাবে কি করে? না, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি নাইট্রিক অ্যাসিড হচ্ছে একটি এক ক্ষারীয় অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড হচ্ছে একটি এক ক্ষারীয় অ্যাসিড, কারণ এখান থেকে অনলি 1 H+ বেরোতে পারে। তাহলে একটি H+ বেরোতে পারে বলে একে আমরা এক ক্ষারীয় অ্যাসিড বলছি। তাহলে নাইট্রিক অ্যাসিড কি দেখা যায় না HNO3, ঠিক আছে, HNO3 অ্যাকুয়াস সলিউশনে সেটা H2ওর সাথে বিক্রিয়া করে, H2ওর সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে? H3O+ এবং NO3-। ঠিক আছে, এগুলো অবশ্যই অ্যাকুয়াস থাকবে, কিছু না লেখা থাকলে এগুলো অ্যাকুয়াসে খেয়াল করবে। তার মানে এখানে HNO3 H2ওকে H+ ডোনেট করেছে, H+ ডোনেট করেছে, কটা ডোনেট করেছে? একটা H+ ডোনেট করেছে, তাই জন্য আমরা এখানে HNO3কে বলে দিলাম এক ক্ষারীয় অ্যাসিড। এবং HNO3 কেন এক ক্ষারীয় অ্যাসিড সেটা আমরা কিন্তু স্ট্রাকচার থেকেও দেখতে পেয়ে গেলাম যে HNO3 হচ্ছে একটি এক ক্ষারীয় অ্যাসিড, সেটি জলের সাথে বিক্রিয়া করে H3O+ এবং NO3- উৎপন্ন করবে, এবং এটি হাইলি স্ট্রং এক ক্ষারীয় অ্যাসিড, এটা কিন্তু আমাকে মাথার মধ্যে রাখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এরপরে আমরা নাইট্রিক অ্যাসিডের কিছু বিক্রিয়া দেখে নেব। ঠিক আছে, এরপর আমরা নাইট্রিক অ্যাসিডের কিছু বিক্রিয়া দেখে নেব। সেটা হচ্ছে অলরেডি সেই বিক্রিয়াগুলো আমরা কিছুটা ডিসকাস করেছি, এর আগে অলরেডি ডিসকাস করেছি কিছুটা, আজকে আমরা সেটাকে একটা
টোটাল জিস্ট মতো করে নেব, যে এখান থেকে আমরা জিনিসগুলোকে মনে রাখবো কী করে, রিয়াকশানগুলো মনে রাখার উপায় কি আছে সেইটা আমরা একটু দেখে নেব। ঠিক আছে, দেখো কিভাবে বলছি। সেটা হচ্ছে প্রথমেই আমরা ডাইলিউট HNO3 সাথে যদি বিক্রিয়া করি কার, তাহলে প্রথমেই আমার থাকছে ডাইলিউট HNO3। ঠিক আছে, দেখো চার্টটা কিভাবে করছি। দেখো, যদি সিলভার, মার্কারি, কপার এবং লেড থাকে, তাহলে যদি ডাইলিউট HNO3 সাথে বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি উৎপন্ন হবে, NO নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে এবং মেটাল নাইট্রেট উৎপন্ন হবে। এটা এর আগে লাস্ট ক্লাসে আমরা যখন NO প্রিপারেশন করেছিলাম ওখানে বলেছিলাম যে HG, কপার, লেড এদের সাথে যদি আমরা ডাইলিউট নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই তাহলে কিন্তু সেখানে কি উৎপন্ন হবে, NO বা নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে। আরেকটা যদি তোমাদের মনে আছে সেটা হচ্ছে Fe এবং জিঙ্ক, তাই তো? একদম ঠিক। Fe এবং জিঙ্কের সাথে যদি বিক্রিয়া ঘটায় তাহলে উৎপন্ন হবে N2O বা নাইট্রাস অক্সাইড এবং তার সাথে উৎপন্ন হবে মেটাল নাইট্রেট। এটা আগের দিন লাস্ট ক্লাসে ডিসকাস করা হয়েছে। আয়রন এবং জিঙ্ক থাকলে সেখানে N2O উৎপন্ন হবে যদি ডাইলিউট নাইট্রিক অ্যাসিড থাকে, এবং যদি বাকি মেটাল অর্থাৎ সিলভার, মার্কারি, কপার, লেড যদি থাকে তাহলে সেখানে তৈরি হবে NO। ঠিক আছে, আর লাস্ট যে 3 নম্বর যেটা বলছি সেটা খুব ভালো করে খেয়াল রাখবে, যদি টিন থাকে, SN থাকে, তাহলে কিন্তু তৈরি হবে NH4NO3 এবং সঙ্গে মেটাল নাইট্রেট। ঠিক আছে, সঙ্গে মেটাল নাইট্রেট। তাহলে এই রকম চার্ট হিসাবে দেখো, এখানে আমরা পুরো রিয়াকশানটার একটা ছক কষে নিলাম যে যদি সিলভার থাকে, মার্কারি থাকে, কপার থাকে, লেড থাকে তাহলে উৎপন্ন হবে NO প্লাস মেটাল নাইট্রেট। যদি আয়রন অ্যান্ড জিঙ্ক থাকে তাহলে উৎপন্ন হবে N2O প্লাস মেটাল নাইট্রেট। যদি শুধুমাত্র টিন থাকে তাহলে উৎপন্ন হবে NH4NO3 প্লাস মেটাল নাইট্রেট। এবং এটা অনলি অ্যাপ্লিকেবল কার জন্য, ডাইলিউট HNO3 জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মার্ক করে রাখো, খাতায় নোট করবে, ভিডিও দেখবে এবং খাতায় নোট ডাউন করবে, না হলে কিন্তু সমস্যায় পড়বে। ঠিক আছে, বুঝতে পারা গেছে? ওকে, সো নেক্সট দেখো, এবারে আমরা কি দেখলাম, ডাইলিউট HNO3 দেখলাম। ঠিক আছে, এবার যদি আমরা কনসেন্ট্রেটেড HNO3 বিক্রিয়া দেখি, কনসেন্ট্রেটেড HNO3 এটাও ডিসকাস করা ছিল ইম্পর্টেন্ট রিয়াকশানের আগের দিনে, যে যদি কনসেন্ট্রেটেড HNO3 সাথে প্লাস এনি মেটাল, কনসেন্ট্রেটেড HNO3 এনি মেটালের সাথে যদি রিয়াকশান হয় তাহলে সেখানে কি উৎপন্ন হবে, কনসেন্ট্রেটেড HNO3 সাথে এনি মেটাল সেখানে উৎপন্ন হয়ে যাবে কি, সেখানে উৎপন্ন হবে NO2 প্লাস মেটাল নাইট্রেট। ঠিক আছে, উৎপন্ন হয়ে যাবে NO2 প্লাস মেটাল নাইট্রেট। অর্থাৎ যদি ডাইলিউট HNO3 সাথে থাকে তাহলে এই প্রোডাক্ট, আর যদি কনসেন্ট্রেটেড HNO3 থাকে আর কোনো দেখার দরকার নেই, আমি এনি মেটাল তার সাথে NO2 রিয়াকশন হলে সেখান থেকে উৎপন্ন হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সঙ্গে উৎপন্ন হয়ে যাবে মেটাল নাইট্রেট। ঠিক আছে, কিন্তু এখানে একটা কথা আমাদের মাথার মধ্যে রাখতে হবে, যে একটু নোটস দিয়ে এটা অবশ্যই করে রাখবে। সেটা হচ্ছে কিছু কিছু মেটাল যেমন ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম, এরা কনসেন্ট্রেটেড HNO3 সঙ্গে কিন্তু বিক্রিয়া করে না। ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম এরা কিন্তু কনসেন্ট্রেটেড HNO3 সাথে বিক্রিয়া করে না। তার কারণ হচ্ছে একটা অক্সাইডের লেয়ার তৈরি হয়ে যায়। ঠিক আছে, একটা অক্সাইডের লেয়ার তৈরি হয়ে যায়, যার ফলে কিন্তু এই ক্রোমিয়াম এবং অ্যালুমিনিয়ামের চারপাশে একটা অক্সাইডের লেয়ার তৈরি হয়ে যায়, সেজন্য নাইট্রিক অ্যাসিডের সাথে তারা বিক্রিয়া করতে পারে না একে। ঠিক আছে, একে বলা হয়ে থাকে প্যাসিভেশন। এই জিনিসটাকে বলা হয়ে থাকে প্যাসিভেশন।
অর্থাৎ কি বলছি আমরা, ঠিক আছে, একটা প্যাসিভ ফিল্ম তৈরি হয়, একটা প্যাসিভ লেয়ার তৈরি হয়, একটা প্যাসিভ ফ্লেম বা প্যাসিভ লেয়ার তৈরি হয়ে যায় ক্রোমিয়াম এবং অ্যালুমিনিয়ামের চারপাশে। সেই জন্য এরা কনসেন্ট্রেটেড HNO3 সাথে বিক্রিয়া করে না। ওকে, তাহলে জিনিসটা লিখে রাখতে হবে যে ক্রোমিয়াম এবং অ্যালুমিনিয়াম এরা কনসেন্ট্রেটেড HNO3 সাথে বিক্রিয়া করে না, কারণ ডিউ টু দ্য ফরমেশন অফ প্যাসিভ ফিল্ম অফ অক্সাইড। ঠিক আছে, একটা অক্সাইডের আস্তরণ তৈরি হয় বলে, অক্সাইডের আস্তরণ তৈরি হয়ে যায়, তার কারণে এরা কি করে, বিক্রিয়া করে না। কার সাথে? কনসেন্ট্রেটেড HNO3 সাথে কিন্তু বিক্রিয়া করে না। এবং লাস্ট যে পয়েন্ট এখানে আমরা আরেকটা করছি সেটা হচ্ছে কি, কনসেন্ট্রেটেড HNO3 নন মেটালসের সাথেও বিক্রিয়া করে। ঠিক আছে, বিভিন্ন নন মেটালের সাথে, অর্থাৎ অধাতুর সাথেও কিন্তু বিক্রিয়া করে, অধাতুর সাথেও বিক্রিয়া করে। কীরকমভাবে অধাতুর সাথে বিক্রিয়া করে সেটা দেখে নেব। বিভিন্ন ধরনের অধাতুর সাথে বিক্রিয়া করে, সেটা হচ্ছে কি, আয়োডিন I2 প্লাস HNO3 এবং সেখান থেকে উৎপন্ন করে তাদেরকে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট HiO3-তে পৌঁছে দেবে এবং উৎপন্ন হবে NO2 এবং উৎপন্ন হবে H2O। কারণ আমরা বুঝতেই পেরেছি কনসেন্ট্রেটেড HNO3 সাথে বিক্রিয়া করলে আবার NO2 উৎপন্ন হবেই, কিন্তু অধাতুর সাথে বিক্রিয়া করলে আর সেখানে নাইট্রেট তৈরি, মেটাল নাইট্রেট তৈরি হয় না, সেখান থেকে উৎপন্ন হয় হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার পৌঁছে দেয়, সেটা হচ্ছে HiO3। এরপরে কি হচ্ছে, যদি আমরা সালফারের সাথে রিয়াকশান ঘটাই SH প্লাস HNO3, ঠিক আছে, সেখান থেকে উৎপন্ন হয়ে যাবে হাইয়েস্ট যে অক্সাইড সেটা হচ্ছে H2SO4 প্লাস উৎপন্ন হয়ে যাবে NO2 প্লাস উৎপন্ন হয়ে যাবে H2O। অর্থাৎ অক্সাইডসের সাথে তারা বিক্রিয়া করবে, অক্সাইডের সাথে বিক্রিয়া করে তাদের সর্বোচ্চ যে জারণ স্তর তার অক্সাইড বা তার অক্সি অ্যাসিডে পরিণত করে দেবে। ঠিক আছে, সর্বোচ্চ যে জারণ স্তরের অক্সি অ্যাসিড এখানেও হচ্ছে কত, +5, ঠিক আছে, এবং এখানে +5 এবং এইখানে উৎপন্ন হয়ে যাবে +6। তাহলে এখানে একটা জিনিস কীভাবে মাথায় রাখবো, যে এখানে কি উৎপন্ন করবে, সর্বোচ্চ জারণ স্তরের অক্সি অ্যাসিডে পরিণত করে দেবে, কোনটা, অধাতুর সাথে বিক্রিয়া করে। অর্থাৎ জিনিস তিনটা কী করে বললাম, ডাইলিউট নাইট্রিক অ্যাসিড ভালো করে চার্ট তৈরি করে দিচ্ছি, নোট ডাউন করবে, অবশ্যই কিন্তু নোট করবে, না হলেই কিন্তু সমস্যায় পড়ে যাবে। কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের সাথে এনি মেটাল তার সাথে যদি বিক্রিয়া হয় তাহলে NO2 তৈরি হবে এবং মেটাল নাইট্রেট তৈরি হবে। বাট এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে ক্রোমিয়াম এবং অ্যালুমিনিয়াম, তারা কিন্তু কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, কারণ এখানে একটা ক্রোমিয়াম এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা আস্তরণ তৈরি হয়ে যায়, যার ফলে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করতে পারে না। তাছাড়া বিভিন্ন অধাতুর সাথে বিক্রিয়া করে, যেমন আয়োডিন, সালফার, এদের সাথে বিক্রিয়া করে তাদের সর্বোচ্চ জারণ স্তরের অক্সাইড বা অক্সি অ্যাসিডে কিন্তু পরিণত করে দেয় কে, HNO3। ক্লিয়ার? ওকে, আরেকটা এখানে একটা ছোট্ট জিনিস যেটা এর আগেও তোমরা হয়তো পড়েছো, ছোট ক্লাসেও পড়েছো, সেটা হচ্ছে অ্যাকোয়ারিজিয়া। সেটা হচ্ছে অ্যাকোয়ারিজিয়া বা যেটাকে বলা হয়ে থাকে রয়েল ওয়াটার, যেটাকে রয়েল ওয়াটার বলে। এটা কিন্তু তোমাদের WBCHSC অর্থাৎ এইচএসের পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে যে রয়েল ওয়াটার কাকে বলা হয়ে থাকে বা অ্যাকোয়ারিজিয়া কাকে বলা হয়ে থাকে। না অ্যাকোয়ারিজিয়া কাকে বলে, না HCl প্লাস HNO3 কনসেন্ট্রেটেড, অবশ্যই গাঢ় HCl এবং গাঢ় HNO3, গাঢ় HCl এবং গাঢ় HNO3 3:1 আয়তনের মিক্সচারকে বলা হয়ে থাকে অ্যাকোয়ারিজিয়া। এবং এটি এমন একটি মিক্সচার যেখানে সোনা পর্যন্ত গলে যায়। নর্মালি আমরা জানি সোনা কারোর সাথে বিক্রিয়া করে না, বাট অ্যাকোয়ারিজিয়া এমন একটা রিয়াকশান সেখানে কিন্তু গলে যায়, কারণ এখানে কিন্তু আমরা জানি যে এখানে এক ধরনের যে প্রোডাক্ট তৈরি হয়, সে প্রোডাক্ট হওয়ার কারণে সেখানে কিন্তু গলে যায়। তাহলে এই অ্যাকোয়ারিজিয়া, এটা ছোট করে মাথায় রাখবে যে অ্যাকোয়ারিজিয়াটাকে বলা হয়ে থাকে রয়েল ওয়াটার। ঠিক আছে, অ্যাকোয়ারিজিয়াকে বলা হয়ে থাকে রয়েল ওয়াটার, যেটা হচ্ছে HCl এবং HNO3 অবশ্যই গাঢ়, তার 3:1 অনুপাতে যেটা হয় তাকে বলা হয়ে থাকে কি
রয়্যাল ওয়াটার বা সেটাকে বলা হয়ে থাকে অ্যাকোয়া রিজিয়া। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? এখানে কি হয়, প্ল্যাটিনাম এবং সোনা, পিটি, এইউর মতো বিভিন্ন ধাতু তারাও কিন্তু এখানে দ্রবীভূত হয়ে যায়। ঠিক আছে, তারাও এখানে দ্রবীভূত হয়ে যায় ক্লোরোপ্ল্যাটিনিক অ্যাসিড এবং ক্লোরো অরিক অ্যাসিড উৎপন্ন হয়ে থাকে, তার ফলে কিন্তু এরা এখানে দ্রবীভূত হয়ে যায় এবং এখানে কি উৎপন্ন হয়ে থাকে, একটি জায়মান ক্লোরিন উৎপন্ন হয়। বুঝতে পেরেছো? এখানে জায়মান ক্লোরিন উৎপন্ন হয়, অর্থাৎ HCl এর সাথে HNO3 মিক্সচারের বিক্রিয়া ঘটলে সেখান থেকে উৎপন্ন হয়ে থাকে NOCl প্লাস Cl প্লাস H2O। এই Clটা হচ্ছে জায়মান ক্লোরাইড। ঠিক আছে, এই Clটা হচ্ছে জায়মান ক্লোরাইড। এর কারণেই কি হয়ে থাকে, এই জায়মান ক্লোরাইডটা উৎপন্ন হওয়ার জন্যই কিন্তু এখানে যে ধাতুগুলো হচ্ছে তারা হচ্ছে দ্রাব্য জটিল যৌগে পরিণত করে দেয়। জায়মান ক্লোরিনের উপস্থিতির জন্যই হয়ে থাকে এই প্ল্যাটিনাম, এইউ, এই সমস্ত নিষ্ক্রিয় ধাতুগুলো তারাও কিন্তু বিক্রিয়া করে কার সাথে, অ্যাকোয়া রিজিয়ার সাথে, যাকে বলা হয়ে থাকে রয়্যাল ওয়াটার। তাহলে জিনিসটা মাথায় থাকবে। ঠিক আছে, জিনিসটা মাথায় থাকবে যে এখানে প্ল্যাটিনাম, এইউ এই ধরনের নিষ্ক্রিয় ধাতু যাদেরকে বর ধাতু বলা হয়ে থাকে, এদেরকে বর ধাতুও বলা হয়ে থাকে। এরা কি করে, এরা কিন্তু অ্যাকোয়া রিজিয়ার সাথে বিক্রিয়া করার কারণটা কি, এই যে উৎপন্ন যে ক্লোরিনটা উৎপন্ন হচ্ছে জায়মান ক্লোরিন, সেটাই কি করে বিভিন্ন ধরনের জটিল দ্রাব্য যৌগ যেমন প্ল্যাটিনামকে উৎপন্ন করে ক্লোরোপ্ল্যাটিনিক অ্যাসিড এবং সোনাকে উৎপন্ন করে ক্লোরো অরিক অ্যাসিডে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমাদের কাছে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট খেয়াল রাখবে যে আমি কি বললাম প্রত্যেকটা জায়গা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এবং লাস্ট আজকে আমরা রিয়াকশানের মধ্যে যেখানে আমাদের নাইট্রোজেনটা কমপ্লিট হবে সেটা হচ্ছে NO3। ঠিক আছে, NO3-র একটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশান আছে, NO3-র একটা ইম্পর্টেন্ট রিয়াকশান আছে নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ পরীক্ষা অনেক সময় আসে। NO3 মাইনাসের শনাক্তকরণ পরীক্ষা, এটা ল্যাবরেটরিতে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, ইউটিউবে তোমরা দেখে নিও যে ব্রাউন রিং টেস্ট বলে একটা টেস্ট হয়ে থাকে। ঠিক আছে, টেস্টটার নাম হচ্ছে ব্রাউন রিং টেস্ট। ইউটিউবে দেখে নিও তোমরা ব্রাউন রিং টেস্ট। সেখানে কি হয়, একটি পরীক্ষা নলে নাইট্রিক অ্যাসিড বা ধাতব নাইট্রেট এর জলীয় দ্রবণ নিয়ে, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড বা ধাতব নাইট্রেটের জলীয় দ্রবণ নিয়ে তাতে সমপরিমাণ সদ্য প্রস্তুত ফেরাস সালফেট দ্রবণ মেশানো হয়। এরপরে পরীক্ষা নলটিকে একটু কাট করে পরীক্ষা নলের গা দিয়ে সামান্য পরিমাণে H2SO4 ঢালা হয়। ঠিক আছে, মানে কি করা হচ্ছে, একটি পরীক্ষা নলে নাইট্রিক অ্যাসিড বা ধাতব নাইট্রেট, যেমন আমরা এখানে NaNO3 নিয়ে থাকি। ঠিক আছে, ধাতব নাইট্রেট, তার সাথে সদ্য প্রস্তুত ফেরাস সালফেট মেশানো হয়ে থাকে, ঠিক আছে, এরকম একটা টেস্ট টিউবে NaNO3 এবং সদ্য প্রস্তুত, এটা মাথায় রাখবে, সদ্য প্রস্তুত হতে হবে। কেন সদ্য প্রস্তুত হতে হবে, কারণ না হলে এটা ফেরাস থেকে ফেরিক হয়ে যাবে, সেজন্য এটা সদ্য প্রস্তুত হতে হয়। ঠিক আছে, সদ্য প্রস্তুত হতে হবে। তারপরে এই মিক্সচারটাকে আমরা কি করব, সামান্য পরিমাণে H2SO4 দিয়ে বিক্রিয়া করব, এবং যেহেতু H2SO4 ভারী, তাই টেস্ট টিউবটাতে ঢালার সাথে সাথে দেখতে পাওয়া যাবে H2SO4 আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে, এরকম একটা রিংয়ের মতো একটা বাদামি বর্ণের এরকম একটা রিং তৈরি করেছে, এবং এটার ফলে এই বাদামি বর্ণের যদি রিং তৈরি হয়, তাহলে সেখান থেকে আমাদের একটা আইডিয়া করা যেতে পারে যে সেখান থেকে কি তৈরি হয় না, সেখানে NO3 মাইনাস আছে। তো বিক্রিয়াটাকে আমরা কিভাবে মাথায় রাখবো, যে প্রথমে যে NO3 মাইনাস প্লাস Fe2 প্লাস,
এবং এটাকে আমরা সদ্য প্রস্তুত হতে হচ্ছে, কারণ এটা ফেরাস সালফেট আয়ন থেকে আসছে, আমরা এইভাবে মাথায় রাখবো। আর H2SO4 থেকে আসছে 4H+, এবং এই বিক্রিয়াটা ঘটার ফলে এখান থেকে উৎপন্ন হবে NO, নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে, এবং Fe2+ জারিত হয়ে তৈরি হয়ে যাবে Fe3+, এবং সঙ্গে উৎপন্ন হবে জল। ঠিক আছে, এবার এই যে NOটা উৎপন্ন হয়েছে, সেই NOটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে, কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে। ঠিক আছে, এই যে NOটা উৎপন্ন হলো, সেই NOটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে, FeH2O6 2+ NO, এবং সেখান থেকে উৎপন্ন হয় FeH2O6 NO2+। ঠিক আছে, এবং এখান থেকে উৎপন্ন হয়ে থাকে এই যে কমপ্লেক্সটা তৈরি হলো, এই কমপ্লেক্সটার কারণেই একটি বাদামি বর্ণের বলয় সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, এবং এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটার নামই হচ্ছে ব্রাউন রিং টেস্ট। ঠিক আছে, তাহলে এখানে কি হলো না, এখানে হচ্ছে প্রথমে একটি টেস্ট টিউবে আমরা NaNO3 নিলাম এবং সদ্য প্রস্তুত FeSO4 নিয়ে একটা মিক্সচার তৈরি করেছি, দিয়ে তার উপরে আমরা H2SO4টা সলিউশনটা আস্তে আস্তে দিয়েছি। যেহেতু H2SO4 সলিউশনটা ভারী, তাই সেটা কি হয়, টেস্ট টিউবে এরকম নিচের দিকে নেমে আসে এবং একটি বাদামি বর্ণের বলয় তৈরি করে। সেই বাদামি বর্ণের বলয়টা কেন তৈরি করে, কমপ্লেক্সটার জন্য প্রচুরবার তোমাদের এইচএসে প্রশ্ন এসেছে, প্রচুরবার নিটে প্রশ্ন এসেছে, এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে। প্রথম কথাটা হচ্ছে, এখানে যে NOটা উৎপন্ন হলো, সেই NOর অক্সিডেশন নাম্বার কত, পয়েন্ট ওয়াইজ জিনিসগুলোকে নোট ডাউন করে রাখবে। যেগুলো বলছি সেটা হচ্ছে যে NOটা উৎপন্ন হয়, সেই NOর অক্সিডেশন নাম্বার মাথায় রাখবে +1, অর্থাৎ এই যে NOটা, এই NOর অক্সিডেশন নাম্বার +1, এবং এখানে আয়রনেরও অক্সিডেশন নাম্বার +1। ঠিক আছে, এবং এইটি এমন একটি কমপ্লেক্স যেখানে আয়রনের কিন্তু অক্সিডেশন নাম্বার +1, এই দুটো কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে। এটা হচ্ছে একটি বাদামি বলয়। বাদামি বলয় কেন তৈরি হয়, FeH2O6 NO2+। পরবর্তীকালে যখন আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি করব, তখন আমরা এটার নাম জেনে নেব। ঠিক আছে, বাট এখন এই মুহূর্তে আমরা বাদামি বলয়টা কেন তৈরি হচ্ছে, এই FeH2O6 NO2+, এই কমপ্লেক্সটা তৈরি হওয়ার জন্য তৈরি হচ্ছে, এবং এখানে NOর অক্সিডেশন নাম্বার হচ্ছে +1, এবং আয়রনের অক্সিডেশন নাম্বার অলসো +1। এই দুটো কিন্তু আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। এটা থেকে কিন্তু প্রচুর MCQ প্রশ্ন বা এখান থেকে 1 নম্বরের প্রশ্ন প্রচুরবার এসেছে, IIT হোক, নিটে হোক, তোমাদের প্রবন্ধ নিটেও অনেকবার এই কমপ্লেক্স থেকে প্রশ্ন এসেছে, সেজন্য এখান থেকে কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে। বুঝতে পারা গেল? তাহলে আমরা HNO3 যে স্ট্রাকচার বা HNO3 কিভাবে কি হয়, HNO3 বিক্রিয়া প্রত্যেকটা ডিটেলসে উইথ ট্রিক্স কীভাবে মাথায় রাখতে হবে বলে রাখতে বললাম। লাস্টে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে NO3-, সেটাকে কি করে আমরা ডিটেক্ট করব, তার টেস্টটা কি না, তার টেস্টটার নাম হচ্ছে কি না ব্রাউন রিং টেস্ট। সেখানে আলটিমেটলি গোটা জিনিসটা কি হয় সেটা আমরা ডিসকাস করলাম। এখান থেকে কীরকমভাবে প্রশ্ন আসতে পারে সেটাও ডিসকাস করেছি। আরেকটা অবশ্যই তোমাদের ভিডিও এর পরে থাকবে, সেখানে আমরা উইথ ট্রিক্স একটা ছোট্ট ভিডিও থাকবে 10 মিনিট থেকে 12 মিনিটের বা তার মধ্যে আমরা দেখব যে কিভাবে আমরা অক্সিডেশন নাম্বারগুলো মাথায় রাখতে পারি, কোনগুলো ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক সেটা মাথায় রাখতে পারি, এবং সঙ্গে স্ট্রাকচার কি করে খুব ইজিলি ডিটারমাইন করতে পারি। এই 3টে জিনিস তোমাদের একটা ছোট্ট ভিডিও বানিয়ে দেবো। এই পুরো জিনিসটাতে আমাদের নাইট্রোজেনটা কমপ্লিট হলো। এরপরে নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব ফসফরাস। সবাই ভিডিওটা ভালো করে দেখবে এবং অবশ্যই নোট করে নেবে। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, কোনো যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে, যাতে যারা ক্লাস করতে পারছে না তাদের কাছে যদি এই ভিডিওটা যাতে পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ।